বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আজকের বাংলা ক্লাস, সাথে আছি আমি মাহমুদ স্যার। আজকে একটি কবিতা আমরা পড়বার চেষ্টা করব। আমাদের কবিতার আজকের নাম হচ্ছে নারী। কবিতার লেখক কাজী নজরুল ইসলাম। আমরা একটু নামকরণটা নিয়ে যদি বলার চেষ্টা করি, যে এই জগতে যত মানুষ আছে তার অর্ধেকই কিন্তু নারী। আমার বাবা, ঠিক তেমনি আমার মা, আমার দাদা, আমার দাদি, আমার চাচা, আমার চাচি, আমার ভাই, আমার বোন। তাহলে এই জগতে যত সংখ্যক মানুষ আছে তার অর্ধেকই নারী। কিন্তু এমন একটা সময় ছিল যখন নারীর অধিকারকে আসলে মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠিত করা হয়নি। নারী যেন সংসারের একটি প্রাণীর মতো ছিল। তারা থাকবে, খাবে, সন্তান সন্ততি উৎপাদন করবে, লালন পালন করবে, এতটুকুই। সমস্ত ক্ষমতা, সমস্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার যেন একমাত্র পুরুষেরই ছিল। সেই পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা বা পুরুষতান্ত্রিক মানসিকতার বাইরে এসে যুগে যুগে অনেকেই নারীকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছেন। আমরা যদি তাদের মধ্যে কাজী নজরুল ইসলামকেও বলতে পারি, আমরা তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যাকে বলতে পারি তিনি হচ্ছেন আমাদের বেগম রোকেয়া। বেগম রোকেয়াই প্রথম নারীর অধিকারকে মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছেন। পরবর্তীতে কাজী নজরুল ইসলাম নারীর আত্মসম্মান, নারীর যে সামাজিক মর্যাদা, নারীর অধিকার, এসব বিষয়কে প্রাধান্য দিয়ে তিনিও তার কবিতাগুলোকে আলোকিত করবার চেষ্টা করেছেন। শিক্ষার্থীরা, চলুন আজকে আমরা দেখে নিই যে কবিতাটি পড়ে আসলে আমরা কি শিখব। এই কবিতার শিখন ফলের মধ্যে 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে আসলে নারীর প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল হব আমরা। এই কবিতাটি পাঠ করার পর নারীর অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব। 3 নম্বর আমরা বলতে চাচ্ছি যে মানব সভ্যতার নারীর অবদান আমরা জানতে পারবো। 4 নম্বর আমরা শিখতে পারবো যে জীবনের সকল ক্ষেত্রে নারীর অবদান যে পুরুষের চেয়ে কম নয়, এই বিষয়টা আমরা বুঝতে পারবো। 5, নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় যে মহৎ কিছু সৃষ্টি হতে পারে, এই বিষয়ে বিশ্বাস জন্মাবে। 6, কাজী নজরুল ইসলামের সাম্যবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমরা জানতে পারবো এই কবিতার মাধ্যমে। উৎস মানে এই কবিতাটি ঠিক কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সে বিষয়টিকে উৎস নামে দেয়া হয়। নারী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পাঠের উদ্দেশ্য কি? পৃথিবীতে প্রত্যেকটি জিনিস আবিষ্কারের পেছনে একটা উদ্দেশ্য আছে। এই কবিতাটি লেখার উদ্দেশ্য কি কাজী নজরুল ইসলামের? কবিতাটি পাঠ করে আমরা নারীর প্রতি শ্রদ্ধাশীল হব, মানব সভ্যতায় নারীর অবদান যে পুরুষের চেয়ে কম নয় তা জেনে নারী অধিকারের প্রতি আমরা সচেতন হব। চলো এবার পুরো কবিতাটি একটু ব্যাখ্যা করে আমরা দেখবার চেষ্টা করি। একবার পড়ে ফেলি কবিতাটা। চলো। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। প্রথম 2 লাইনে কবি বলতে চাইলেন যে আমি তো সব সময় নারী পুরুষকে সমান অবস্থায় দেখতে চাই, তাদের সমতার গান গাই। পৃথিবীতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, দেশে, সব জায়গায় নারী পুরুষের সমান অবস্থায় গ্রহণযোগ্যতা পাক, সম্মান পাক, অধিকার পাক, এই কথাগুলোই আমি গানে গানে বলবার চেষ্টা করেছি। তিনি বলেছেন, কই, আমার চোখে তো পুরুষ এবং রমণীকে আলাদা করে কোনো ভেদাভেদ আমি দেখি না। আমি তো কখনো নারী পুরুষের মধ্যে আলাদা কোনো ভেদ খুঁজে পাই না। তাহলে জগতের মানুষ কেন নারীকে অবজ্ঞা করবে, অবহেলা করবে, কিংবা তাদের অধিকার থেকে দূরে সরিয়ে রাখবে? এরপরে দেখো বলেছেন কবি যে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর। হ্যাঁ, উনি বললেন যে শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বে যত মহান, মহৎ, ভালো কিছু এবং মানুষের জন্য কল্যাণকর কিছু সৃষ্টি হয়েছে, জানো, তার অর্ধেক নারী করিয়াছে, অর্ধেক নর করেছে। এই বিষয়টাকে আমাদেরকে মনে করিয়ে দিলেন কবি। বললেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এরপরে তুলে এনে কবি বললেন, হ্যাঁ, নারী যদি সফলতার অর্ধেক অংশীদার হয় তাহলে ব্যর্থতারও অর্ধেক। নারী যদি পুণ্যে থাকে তাহলে পাপেও থাকবে, নারী যদি সফলতায় থাকে তাহলে ব্যর্থতায়ও থাকবে। ঠিক তাই নারীকে তিনি এখানেও নিয়ে আসলেন। বললেন বিশ্বে যা কিছু এলো, পাপ, তাপ, বেদনা, অশ্রুবাড়ি। যে পৃথিবীতে যত পাপের কাজ হয়েছে, যত পাপের ফলে মানুষ অনুতপ্ত হয়েছে, যত বেদনা কিংবা যত অশ্রু আমাদেরকে ঝরাতে হয়েছে, তার অর্ধেকের পেছনেও কিন্তু নারীর সমান অবদান আছে।
এই জন্যই কবি বললেন, বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবারি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। এবার কবি বললেন, জানো, জগতে যত বড় বড় জয়, যত বড় বড় সাফল্য বিজয় অর্জিত হয়েছে, সব কিছুতেও না নারীর অধিকার আছে, নারীর কন্ট্রিবিউশন আছে। যদি আমরা সেদিক থেকে দেখবার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি যে জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। তোমরা যদি একটু চিন্তা করে দেখো, পৃথিবীতে যত বড় বড় সাফল্য অর্জিত হয়েছে, যত বড় বড় পৃথিবীতে আজ পর্যন্ত যত বড় বড় বিজয় অর্জিত হয়েছে, যত বড় বড় সাফল্য অর্জিত হয়েছে, তার সব কিছুর পেছনে না নারী 3 রূপে পুরুষকে মহীয়ান করেছে, শ্রেষ্ঠ করেছে। আমরা যদি দেখি যে একজন নারীর প্রকৃতপক্ষে 3 রূপেই কিন্তু আমাদের জগৎ সংসারে পুরুষের পাশে আসেন। আর নারী কখনো মাতা, কখনো সে ভগ্নী বা বোন, কখনো সে বধূ বা স্ত্রী। অর্থাৎ মাতা সন্তানকে সাফল্যের পথে শক্তি যোগান, বোন ভাইকে সাহসের পথে এগিয়ে দেন, কিংবা বধূ তার ত্যাগ স্বীকার করেন বলেই কিন্তু পুরুষ সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার শক্তি পায়। তোমরা একটু চিন্তা করে দেখো, বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী হচ্ছে মুসা ইব্রাহিম। তিনি যখন এভারেস্ট জয়ের জন্য যাবেন, তখন যদি তার স্ত্রী তাকে বলতো যে না, তুমি আমাদেরকে ছেড়ে যেতে পারবে না, তুমি যদি ফিরে না আসো তাহলে আমার সন্তানের আবার ভবিষ্যৎ কি হবে, তাহলে কি মুসা ইব্রাহিম যেতে পারতেন? এই সাফল্য, এই বিজয় দেশের জন্য এত বড় সম্মান বয়ে নিয়ে আসতে পারতেন? পারতেন না। তার স্ত্রী স্বামীকে অনুপ্রেরণা জুগিয়েছে বলেই, নিজের ত্যাগ স্বীকার করার মানসিকতার ইচ্ছা প্রকাশ করেছে বলেই কিন্তু জগতে আজকে মুসা ইব্রাহিমের নাম প্রতিষ্ঠিত। হ্যাঁ, আমরা তাই বলতে চেয়েছি, কিংবা কাজী নজরুল ইসলামও এখানে এই কথাটিই বলতে চেয়েছেন যে জগতের বড় বড় সকল অভিযান এবং জয়ের পেছনে নারী 3 রূপে পুরুষকে শ্রেষ্ঠ করেছে। কিন্তু আমাদের ইতিহাসে এই নারীর অবদানের কথা কিন্তু খুব একটা লেখা হয় না। আমরা দেখতে চাই এই 2 লাইনে কবি কি বলতে চাইলেন। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। একেবারে আসল কথাটি এই জায়গায় বলবার চেষ্টা করলেন। আমরা দেখতে পাচ্ছি যে কোন রণে, রণ মানে যুদ্ধ, খুন মানে রক্ত বা প্রাণ, এখানে দুটো শব্দই বোঝানো যেতে পারে। যে কোন যুদ্ধে কত পুরুষ প্রাণ দিল, ইতিহাসে তাদের নাম লেখা থাকে। কিন্তু এই পুরুষকে হারিয়ে কত নারী বৈধব্য বা বিধবার জীবনযাপন করল। নারীর এই কষ্টের কথা, তাদের এই কষ্টপূর্ণ জীবনের কথা কিন্তু ইতিহাসে লেখা হয় না। কবি যেন আক্ষেপ করে বললেন, হ্যাঁ, যুদ্ধ করতে গিয়ে পুরুষ নিহত হলেই ইতিহাসে তারা বীর হিসেবে স্থান পায়, জায়গা পায়, ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে। কিন্তু এই পুরুষটিকে হারিয়ে ওই পরিবার যে নিঃস্ব হয়ে গেছেন, ওই স্ত্রী যে বিধবা হয়েছেন, মা যে সন্তান হারা হয়েছেন, বোন যে ভাই হারা হয়েছেন, সন্তান যে পিতাহারা হয়েছেন, তাদের ত্যাগের কথা কিন্তু ইতিহাসে লেখা থাকে না। কবি এবার বললেন, কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল শিবা। যে মায়েরা হৃদয় উপচে পড়া ভালোবাসা দিয়ে, বোনরা মাতৃহৃদয়ের উপচে পড়া ভালোবাসা, বোনের সেবা পেয়েই কিন্তু পুরুষ ইতিহাসে বিশ্বসেরা হিসেবে বীরত্বপূর্ণ অবদানের জন্য ইতিহাসে স্থান পায়। তার জন্য স্মৃতিস্তম্ভ বানানো হয়, স্মৃতিস্তম্ভের গায়ে তার নাম লিখে রাখা হয়। কিন্তু সেই স্মৃতিস্তম্ভের গায়ে কখনো মায়ের কথা, বোনের কথা, স্ত্রীর কথা লিখে রাখা হয় না। ইতিহাস যেন এখানে এক প্রকার পক্ষপাত, দোষে-দুষ্ট। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আমরা যদি একবার দেখার চেষ্টা করি যে হ্যাঁ, কোনো কালে জগতের কোনো সময় পুরুষ একা যুদ্ধ করে বিজয়ী বা সাফল্য অর্জন করতে পারেনি। নারী তাকে দিয়েছে প্রেরণা, তাকে দিয়েছে শক্তি। এই শক্তি মানসিক শক্তি। এই কারণেই পুরুষের পেছনে যে নারীর অবদান,
প্রেরণা দিয়ে, শক্তি দিয়ে যে অবদান নারী রেখেছেন, এই জন্যই কবি বললেন যে হ্যাঁ, নারীরাই আসলে বিজয়ের লক্ষ্মী। এরা না থাকলে পুরুষ কখনো একা একা সাফল্য বা বিজয় অর্জন করতে পারত না। সে যুগ হয়েছে বাসি। বাসি মানে অতীত, নষ্ট হয়ে গেছে, পচে গেছে, ওইটা আর কখনো ফিরে আসবে না। কোন যুগ? যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। অর্থাৎ একটা সময় ছিল নারীকে যখন পুরুষ দাসীর মতো ব্যবহার করেছে, কাজের লোকের মতো তার সঙ্গে আচরণ করেছে, তাকে অন্যায়ভাবে, তাকে মানসিক শারীরিক নির্যাতন করা হয়েছে, কিন্তু এর প্রতিবাদ স্বরূপ নারী কোনো কিছুই বলতে পারেনি। কিন্তু সেই নারীর অসহায়ত্বের যুগ, নারী নির্যাতনের যুগ, সেই যুগ এখন আর নেই। এখন নারী কারো দাসী নয়। নারী তার নিজ যোগ্যতার বলে আজকে পুরুষের সমান অবদান রেখে পৃথিবীকে প্রতিষ্ঠিত করেছে। পুরুষের পাশাপাশি নারীর সহ অবস্থানের কারণেই বিশ্ব আজ এক উন্নত বিশ্বে পরিণত হয়েছে। এই জন্যই কবি বললেন ওই যুগ আর এখন নেই যে যুগে পুরুষরা নারীকে দাসী হিসেবে ব্যবহার করেছে। এখন এই অবস্থা থেকে বেরিয়ে এসেছে নারী। এখন বেদনার যুগ, সাম্যের যুগ। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ রহিবে না বন্দি, কাহারও উঠিয়াছে ডঙ্কাবাজি। জয় ঢাক চারিদিকে বেজে উঠেছে। নারী তার অবদান, নারী তার যোগ্যতার প্রমাণ রেখেছে। সুতরাং এখন আর কেউ চাইলেও নারীকে বন্দি করে রাখতে পারবে না। এখন যুগ এসেছে সমতার, যুগ এসেছে সাম্যের। এজন্যই কবি বললেন বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। এখন বেদনার যুগ বলতে আসলে অনেক রকম কবিতা তো আসলে কিছু লাইন থাকে যে লাইনগুলো নিজের মতো করে আমরা এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারি। তো সেই জায়গা থেকে বলছি এখানে বেদনার যুগ বলতে আসলে পুরুষরাও কিন্তু এখন নারীর প্রতি সমব্যথী। নারীর অপমানকে, নারীর অসহায়ত্বকে, নারীর বেদনাকে পুরুষরা এখন অনুভব করতে শিখেছে। মানুষের যুগ, নারীকে এখন মানুষ হিসেবে, এই যুগে নারীকে মানুষ হিসেবে অগ্রগণ্য করা হচ্ছে। নারীর এখন সমান মানবাধিকার আছে। এই জন্য বলা হয়েছে নারী পুরুষ এখন মানুষ। নারীরা আর নারী নয়, তারাও মানুষ। সাম্য মানে সমতার যুগ। এখন নারী আর পুরুষের সমতার যুগ এসে গেছে। অতএব কেহ রহিবে না বন্দি কাহারও, কেহ রহিবে না। এখানে নারী পুরুষকে আটকাতে পারবে না, পুরুষও নারীকে আটকাতে পারবে না। এই জয় ঢাক চারিদিকে বেজে উঠেছে। নর যদি রাখে নারী বন্দি, যে এই নারী অধিকারের যুগে এসেও, নারী সমতার যুগে এসেও পুরুষ যদি সেই অত্যাচারী মানসিকতা, সেই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মানসিকতা থেকে বেরিয়ে না আসে, তাহলে এমন একটা সময় আসবে, তবে এর পরযুগে এমন একটা যুগ বা এমন একটা সময় আসবে, আপনারই রচা, রচা মানে তৈরি করা, অর্থাৎ পুরুষের তৈরি করা কারাগারে পুরুষ মরিবে ভুগে। যে পুরুষকে এক সময় নিজের কারাগারে, অর্থাৎ যে কারণে নারীকে বন্দি করে রাখবার জন্য পুরুষ কারাগার তৈরি করেছিল, ঠিক সেরকম নারীরাও একদিন পুরুষকে সেই কারাগারে আটকে রাখবে। অতএব টিট ফর ট্যাট, তুমি যদি ঢিল মারো তাহলে তোমাকে পাটকেল খেতে হবে, আর যদি ভালোবাসো তাহলে ভালোবাসাই ফেরত পাবে। এজন্যই কবি বললেন নর যদি রাখে নারী বন্দি, তবে এর পরযুগে আপনারই রচা, অর্থাৎ নিজের তৈরি করা কারাগারে নারীরাই একদিন পুরুষকে আটকে রাখবে। সুতরাং এই দুটি লাইনের ভিতরে নারীকে অবাধ স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছে। বলা হয়েছে যে তোমরা নারীদেরকে আর আটকে রাখবার মানসিকতা দেখায়ও না। নারীকে তার যথাযোগ্য কাজকর্ম সঠিকভাবে পালন করবার জন্য তাকে ছেড়ে দাও। সে তার মতো কাজ করে নিজেই প্রতিষ্ঠিত হোক, সমাজে নিজের অবদান রাখবার চেষ্টা করুক। যুগের ধর্ম এই যে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ধর্ম থাকে। ধর্ম মানে কি? তার ব্যবহারযোগ্যতা অথবা তার ক্রিয়া বিক্রিয়া। যেমন আমরা যদি বলি যে প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক সময়ের ঠিক একই রকম। সময় বড় নিষ্ঠুর। তুমি যদি সময়কে তার যথাযোগ্য মর্যাদা বা মূল্য না দিতে পারো, তাহলে এই সময় কিন্তু তোমাকে একসময় আস্থা করে নিক্ষেপ করবে। তুমি যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করো, তাহলে সময় একসময় তোমাকে সাফল্য বা বিজয় এনে দেবে। তো যুগের ধর্মই, এখানে যুগ বলতে আসলে 12 বছরকে একসঙ্গে এক যুগ বলা হয়। এখানে একটা দীর্ঘ সময়ের কথা বলা হয়েছে, যে সময় কিন্তু আসলে প্রতিশোধ পরায়ণ। তুমি আজকে যদি
নারীকে পীড়ন করো, তাহলে একটা সময় তোমাকে সেই পীড়া ভোগ করতে হবে। অর্থাৎ নারীকে পীড়া দিও না, নারীও তোমাকে দেবে না। তুমি নারীকে সম্মান করো, নারীও তোমাকে সম্মান করবে। তুমি নারীকে শ্রদ্ধা করো, তার অধিকারকে মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠিত করো, একসময় নারীও তোমাকে যথাযোগ্য সম্মানই ফিরিয়ে দেবে। এই ছিল কবিতার মূল বিষয়গুলো। আমরা একটু এক বাক্যে একটু কবিতার মূল কথাগুলো দেখে নেওয়ার চেষ্টা করি। যে নারী কবিতার মূল কথা, নারী কবিতাটি কবির সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সাম্যবাদী কবি নর নারী উভয়কেই মানুষ হিসেবে দেখেন। তিনি জগতে নর এবং নারীর সাম্য বা সমান অধিকারের প্রতি সচেতন। তার মতে পৃথিবীতে মানব সভ্যতার নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান, কিন্তু ইতিহাস পক্ষপাতদোষে দুষ্ট। ইতিহাসে পুরুষের অবদান যতটা লেখা হয়েছে, নারীর অবদান ততটা লেখা হয়নি। কিন্তু এখন দিন এসেছে সম অধিকারের। তাই নারীর উপর শারীরিক মানসিক কোনো প্রকার অত্যাচার করা চলবে না। তার অধিকারকে যথাযথভাবে প্রতিষ্ঠিত করতে হবে। নারী পুরুষ সবাইকে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করতে হবে সম্মিলিতভাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কবিতার মূল বিষয়বস্তুটুকু আমরা বুঝবার চেষ্টা করলাম। এই বিষয় অংশটুকুকে আরও ভালো করে যদি আমরা পড়বার চেষ্টা করি, তাহলে এর ভেতর থেকে ছোট ছোট প্রশ্ন আকারে আমরা আরও অনেক কিছু শিখতে পারবো। তোমরা কবিতাটা বারবার ভালো করে পড়বে। আর কবিতার যে পেছনে লাইনগুলোর পেছনে দেখতে পাচ্ছ, একেবারে সহজ কথায় আমি এর ব্যাখ্যাগুলো দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ আমার কথাগুলো যদি তোমরা বারবার শুনতে চাও বা বারবার পড়তে চাও, সেক্ষেত্রে এই কবিতার মূল কবিতার লাইনগুলোর নিচে ব্যাখ্যামূলক হিসেবে আমি কয়েকটা করে বাক্য আরও সহজ করে দেওয়ার চেষ্টা করেছি। এই অংশটুকু যদি তোমরা বারবার পড়তে থাকো, ইনশাআল্লাহ এই কবিতা থেকে যে কোনো সমস্যার তোমরা সমাধান করতে পারবে। কবিতাটি এবারে বোর্ড পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে পড়বে, আয়ত্ত করার চেষ্টা করবে, তবে আমাদের প্রচেষ্টা সফল হবে। সবাইকে আবারও অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফিজ।